হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। তো তোমাদের WBCS-এর প্রিলিমিনারি এক্সামকে টার্গেট করে আমাদের জিকের ওপরে যে মক টেস্টের সিরিজটা কন্টিনিউ হচ্ছিল, আজকে তার মক টেস্ট নাম্বার 16। তাহলে চলো শুরু করি। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলছে, সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে একটি উন্নত জল নিকাশি ও জল সংরক্ষণ ব্যবস্থা অবস্থিত ছিল বা আবিষ্কৃত হয়েছিল? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ধোলাভিরা। ধোলাভিরাতে কিন্তু কি হয়েছিল? ধোলাভিরাতে কিন্তু সিন্ধু সভ্যতার মধ্যে একটা উন্নত জল নিকাশি ব্যবস্থা এবং জল সংরক্ষণ ব্যবস্থার নিদর্শন পাওয়া গেছে। এই ধোলাভিরা যে সাইটটা আছে, এটা কোথায় অবস্থিত বর্তমানে? এটা কিন্তু গুজরাটে অবস্থিত, আর এটা কিন্তু ইউনেস্কোর যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে তার ভেতরে কিন্তু এটা সংরক্ষিত আছে। আচ্ছা, হরপ্পা কিন্তু সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত কেন্দ্র, যেটা কিন্তু 1921 সালে দয়ারাম সাহানি দ্বারা আবিষ্কার করা হয়, এবং পরবর্তীকালে 1922 সালে কিন্তু রাখালদাস বন্দ্যোপাধ্যায় দ্বারা মহেঞ্জোদারো সভ্যতার যে নিদর্শন সেটা কিন্তু খুঁজে পাওয়া হয়। আর সিন্ধু সভ্যতার একমাত্র ডকইয়ার্ড কোনটা ছিল, যেটা দিয়ে কিন্তু বিভিন্ন বিদেশ বা আমরা বলতে পারি যে মিশরীয় সভ্যতা বা হচ্ছে যে টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর তীরে যে সভ্যতাগুলো গড়ে উঠেছিল তাদের সাথে ব্যবসা বাণিজ্য হতো, সেটা কোনটা? সেটা কিন্তু হচ্ছে লোথাল। এটাও কিন্তু গুজরাটেই অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। দেখো আজকে 2 নম্বর প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এরকম প্রশ্ন কিন্তু তোমাদের পিএসসির পরীক্ষায় আসতে দেখা গেছে। অশোকের শিলালিপিতে তাকে দেবনাম প্রিয় প্রিয়দর্শী বলা হয়েছে। তো আমরা জানি যে অশোককে দেবনাম প্রিয় প্রিয়দর্শী বলা হয়, কিন্তু অশোকের যে বেশিরভাগ শিলালিপি ছিল সেখানে কিন্তু তাকে দেবনাম প্রিয় প্রিয়দর্শী বলা হয়েছে, কিন্তু মাত্র কয়েকটা বা গুটি কয়েকই কিন্তু শিলালিপি ছিল যেখানে কিন্তু কি করা হয়েছে, যেখানে কিন্তু অশোককে অশোক বলে সম্বোধিত করা হয়েছে। তো এরকম একটা শিলালিপির উদাহরণ কি? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে মাস্কি শিলালিপি। এই যে মাস্কি শিলালিপি আছে, এখানেই কিন্তু অশোককে দেবনাম প্রিয় প্রিয়দর্শীর বদলে অশোক বলে জায়গা দেওয়া হয়েছিল। আর এই মাস্কিটা কোথায় অবস্থিত? তো মনে রাখতে হবে, মাস্কি কিন্তু কর্ণাটকে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। দেখো আচ্ছা, এখানে দেখো জুনাগড় শিলালিপি আছে। জুনাগড় শিলালিপি কার সাথে সম্পর্কযুক্ত? তো শক রাজা যে রুদ্রদামন তার সাথে কিন্তু সম্পর্কযুক্ত এই জুনাগড় শিলালিপি। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। আজকে 3 নম্বর প্রশ্ন, যে তুঘলকনামা এই যে গ্রন্থটা, এই গ্রন্থটার রচয়িতাকে? জিয়াউদ্দিন বারনি, আমির খসরু, ইবন বতুতা, নাকি শামস ই সিরাজ আফিফ? তো সঠিক অ্যান্সার কী হবে এটার? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে আমির খসরু। ঠিক আছে, আমির খসরু কিন্তু তুঘলকনামা এই যে গ্রন্থটা আছে এই গ্রন্থের কিন্তু রচয়িতা। আচ্ছা, ইবন বতুতা কার সময় ভারতে এসেছিল? তো মনে রাখতে হবে, ইবন বতুতা কিন্তু মোহাম্মদ বিন তুঘলকের সময় ভারতে এসেছিল। আর ইবন বতুতার লেখা বইটার নাম কি সেটা কিন্তু তোমরা কি করবে, তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে ইবন বতুতার লেখা বইটার নাম। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। আজকে 4 নম্বর প্রশ্ন, যে শেরশাহ প্রবর্তিত রৌপ্য মুদ্রার নাম কি ছিল? দেখো, শেরশাহ কিন্তু 3 রকমের মুদ্রায় চালু করেছিল। একটা হচ্ছে তামার মুদ্রা, একটা কিন্তু হচ্ছে রূপোর মুদ্রা। ঠিক আছে, একটা তামার মুদ্রা, একটা রূপোর মুদ্রা, আর একটা কিন্তু হচ্ছে সোনার মুদ্রা। তো এই 3টে মুদ্রাই কিন্তু শেরশাহ চালু করেছিল। তার ভেতরে যে রূপোর মুদ্রা ছিল সেটা কিন্তু সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট হয়ে যায়, সেটাকে কিন্তু রুপিয়া বলা হয়, যেটার অনুকরণে কিন্তু পরবর্তীকালে ভারতের মুদ্রার নামও রুপি করা হয়েছে। এবার দেখো, তামার মুদ্রাকে কি বলা হতো? তামার মুদ্রাকে কিন্তু দাম বলা হতো। রূপোর মুদ্রা তো তোমরা পেয়েই গেলে, কি বলা হতো? রুপিয়া বলা হতো। আর সোনার যে মুদ্রা ছিল সেটাকে কিন্তু আশরাফি বলা হতো। ঠিক আছে, কি বলা হতো? আশরাফি বলা হতো, বা অনেকে কিন্তু এটাকে একসাথে আশরাফি উচ্চারণও করে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। দেখো পরবর্তী প্রশ্ন, আজকের 5তম প্রশ্ন, যে থিওজফিক্যাল যে সোসাইটি ছিল সেই থিওজফিক্যাল সোসাইটির রচয়িতা কে ছিল? দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে থিওজফিক্যাল সোসাইটি যেটা 1875 সালে গঠিত হয়েছিল সেটা কোথায় গঠিত হয়েছিল? নিউ ইয়র্ক, মাদ্রাজ, লন্ডন, নাকি প্যারিস? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে এই যে থিওজফিক্যাল সোসাইটি, এটা কিন্তু নিউ ইয়র্কে গঠিত হয়েছিল। দেখো আমার গলাটা একটু হয়তো তোমাদের অকওয়ার্ড শোনাতে পারে, তার কারণ আমার একটু ঠান্ডার প্রবলেম আছে। তো ঠান্ডা লেগেছে বলে একটু গলাটা সামান্য একটু বসে আছে। ঠিক আছে, তো একটু অ্যাডজাস্ট করবে। তো যে থিওজফিক্যাল সোসাইটি, সেই থিওজফিক্যাল সোসাইটি কিন্তু কোথায় গঠিত হয়েছিল? থিওজফিক্যাল সোসাইটি কিন্তু নিউ ইয়র্কে গঠিত হয়েছিল। এইবার এই যে থিওজফিক্যাল সোসাইটি আছে, এই থিওজফিক্যাল সোসাইটির সাথে সবথেকে গুরুত্বপূর্ণ যে নামটা কি, সেটা কিন্তু হচ্ছে অ্যানি বেসান্ত। ঠিক আছে, অ্যানি বেসান্ত কিন্তু হচ্ছে এই থিওজফিক্যাল সোসাইটির সবথেকে গুরুত্বপূর্ণ নাম। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। আজকে 6 নম্বর প্রশ্ন, যে 1905 সালের বেনারস অধিবেশনে জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? ঠিক আছে, 1905 সালে যে বেনারস অধিবেশন হয়েছিল কংগ্রেস, সেখানে জাতীয়
জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন, এটা কিন্তু হচ্ছে প্রশ্ন। তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে গোপাল কৃষ্ণ গোখলে, ঠিক আছে। আচ্ছা, এই গোপাল কৃষ্ণ গোখলেকে কিন্তু কি বলা হয়, গোপাল কৃষ্ণ গোখলেকে কিন্তু গান্ধীজির রাজনৈতিক গুরু বলা হয়, ঠিক আছে। গান্ধীজির যে রাজনৈতিক গুরু বা রাজনৈতিক পরামর্শদাতা বলা হয়ে থাকে। দেখো এক্ষেত্রে দেখো রাসবিহারী ঘোষের কথা আসছে। রাসবিহারী ঘোষটা কেন ইম্পর্টেন্ট, তার কারণ 1907 সালে যখন কংগ্রেসের চরমপন্থী এবং নরমপন্থী দলের ভাঙন হয়, তখন কিন্তু এই রাসবিহারী ঘোষকেই প্রেসিডেন্ট করা হয়েছিল সেই সংস্থাটা। সুরাটে কিন্তু এই ঘটনাটা ঘটেছিল, ঠিক আছে, যেটাকে আমরা সুরাট ভাঙন নামেও পরিচিত। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো পরবর্তী প্রশ্ন আজকে 7তম প্রশ্ন, যে ইন্ডিয়ান সোশিয়ালিস্ট, ঠিক আছে, ইন্ডিয়ান সোশিয়ালিস্ট যে পত্রিকা, সেই পত্রিকার সম্পাদনা কে করতেন বা সম্পাদক কে ছিলেন? শ্যামজি কৃষ্ণ বর্মা, লালা হরদয়াল, ভিকাজি কামা নাকি তারকনাথ দাস? তো সঠিক অ্যান্সার কী হবে? এটা সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে শ্যামজি কৃষ্ণ বর্মা, ঠিক আছে। শ্যামজি কৃষ্ণ বর্মা কিন্তু এই ইন্ডিয়ান সোশিয়ালিস্ট, ঠিক আছে, ইন্ডিয়ান সোশিয়ালিস্ট যে পত্রিকাটা আছে সেই ইন্ডিয়ান সোশিয়ালিস্ট পত্রিকার সম্পাদক ছিলেন, ঠিক আছে। দেখো এক্ষেত্রে লালা হরদয়ালের নামটা উঠে আসছে। লালা হরদয়াল কোন পার্টি গঠন করেছিল? তো 1916 সালে যে গদর পার্টি হয়েছিল, সেই গদর পার্টি কিন্তু এই লালা হরদয়াল গঠন করেছিল, ঠিক আছে। আচ্ছা, ভিকাজি কামা কিসের সাথে সম্পর্কযুক্ত? এটা কিন্তু তোমাদের জন্য HW থাকবে, অবশ্যই কিন্তু তোমরা এটা আমাকে কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো আজকের 8 নম্বর প্রশ্ন, যে 1946 সালে ক্যাবিনেট মিশনের প্রধান কাকে করা হয়েছিল, ঠিক আছে। তো আমরা জানি যে 1946 সালে কিন্তু যে ক্যাবিনেট মিশন এসেছিল, তো সেই ক্যাবিনেট মিশনের প্রধান কাকে করা হয়েছিল? স্ট্যাফোর্ড ক্রিপস, AV আলেকজান্ডার, লর্ড প্যাথিক লরেন্স নাকি লর্ড ওয়েভিল? তো যে ক্যাবিনেট মিশন ছিল, সেই ক্যাবিনেট মিশনের প্রধান কাকে করা হয়েছিল? লর্ড প্যাথিক লরেন্সকে কিন্তু কি করা হয়েছিল? এই যে ক্যাবিনেট মিশন, এই ক্যাবিনেট মিশনের প্রধান কিন্তু করা হয়েছিল কাকে? এই প্যাথিক লরেন্সকে, ঠিক আছে। ক্যাবিনেট মিশনের প্রদান করা হয়েছিল প্যাথিক লরেন্সকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকে 9 নম্বর প্রশ্ন, যে ভারতীয় সংবিধানের কোন অংশে জরুরি অবস্থা, যেটাকে আমরা এমার্জেন্সি প্রভিনশন সংক্রান্ত আলোচনা করা হয়েছে, এটা কিন্তু কোন পার্ট চেয়েছে, ঠিক আছে। জেনারেলি কিন্তু আমরা যে কোন ধারাগুলো আছে, আমরা ধারাগুলো একবার দেখে নিই। 352 নম্বর ধারা, 356 নম্বর ধারা এবং 360 নম্বর ধারা, এই যে 3টে ধারা আছে, এই 3টে ধারার অধীনে কিন্তু এমার্জেন্সিটা চালু করা হয়। কিন্তু সেটা কত নম্বর পার্টে আছে? তো মনে রাখতে হবে এটা কিন্তু পার্ট 18তে আছে, ঠিক আছে। পার্ট 18তে কিন্তু এই এমার্জেন্সি প্রভিনশনের কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো আজকে 10 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধান সংশোধনীর মাধ্যমে শিক্ষার অধিকারকে রাইট টু এডুকেশন বা মৌলিক অধিকারের মর্যাদা দেওয়া হয়েছিল কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে? দেখো শিক্ষার অধিকারকে রাইট টু এডুকেশন যেটাকে আমরা বলে থাকি, তো এটাকে কিন্তু মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটসের আওতায় আনা হয়েছিল কত সালে? এটা কিন্তু 86তম সংবিধান সংশোধন, যেটা কিন্তু 2002 সালে এসেছিল, তার মাধ্যমে কিন্তু করা হয়েছিল। এবার এখানে কিন্তু একটা ব্যাপার আছে, দেখো শিক্ষা কিন্তু এমন একটা ব্যাপার যেটা কিন্তু মৌলিক কর্তব্য, মৌলিক যে অধিকার, যেটাকে আমরা ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল ডিউটিস এবং DPSP, ঠিক আছে, এই 3টের মধ্যেই কিন্তু আচ্ছা অনেক সময় কিন্তু কোশ্চেনটা এমনও আসতে পারে যে এই 3টের মধ্যে থাকা একমাত্র বিষয় কোনটা, তো সেটা কিন্তু হচ্ছে এই শিক্ষার বিষয়টা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো পরবর্তী প্রশ্ন আজকের 11তম প্রশ্ন, যে কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন বা প্রেসিডেন্ট রুল জারি করার পর তার সংসদের উভয় কক্ষে কতদিনের মধ্যে অনুমোদন করতে হবে? তো দেখো যখন কোনো প্রেসিডেন্ট রুল চালু হয়, তো সেক্ষেত্রে সবার প্রথমে জানতে হবে প্রেসিডেন্ট রুল কিন্তু 356 নম্বর ধারা অনুযায়ী চালু করা হয়। আর এই যে প্রেসিডেন্ট রুল আছে, এটা কিন্তু কার্যকর হওয়ার 2 মাসের পরে লোকসভা বা সংসদ থেকে কিন্তু এটাকে পাস করাতে হয়। আর প্রেসিডেন্ট রুল কিন্তু 6 মাস পর্যন্ত এর আপার লিমিট থাকে, কিন্তু 6 মাস পর থেকে কিন্তু এটাকে আবার রিইম্পোজ করা যায়, ঠিক আছে। পুরো বিষয়টা কিন্তু তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো আজকের 12তম প্রশ্ন, যে ভারতের কন্টিনজেন্সি ফান্ড, ঠিক আছে, কার নিয়ন্ত্রণে থাকে? দেখো এই যে 2 রকমের ফান্ড থাকে, এগুলোকে কিন্তু এমার্জেন্সি ফান্ড বলা হয়ে থাকে। একটা কিন্তু হচ্ছে কন্টিনজেন্সি ফান্ড, আর একটা কিন্তু হচ্ছে কনসোলিডেটেড ফান্ড। এই দুটোই কিন্তু রাষ্ট্রপতির আন্ডারে থাকে, ঠিক আছে। রাষ্ট্রপতি চাইলে এখান থেকে কিন্তু মানে টাকাটাকে ওঠানোর জন্য যে বিল, সেটা লোকসভাতে প্রেরণ করতে পারে, তারপর লোকসভা বা রাজ্যসভাতে পাস হওয়ার পরেই কিন্তু এই বিল থেকে টাকাটা আসে। এই কন্টিনজেন্সি ফান্ড কিন্তু বিভিন্ন মানে কন্টিনজেন্সি আর কনসোলিডেটেড যে ফান্ড আছে, এর মাধ্যমে কিন্তু কোনো প্রাকৃতিক বিপর্যয় বা কোনো রকম যদি হঠাৎ করে কোনো এমার্জেন্সি সিচুয়েশন চলে আসে, তখন কিন্তু টাকাটা বের করা হয়। আর কি করা হয়, আর কিন্তু এই যে বড় বড় যে সমস্ত অফিসিয়াল থাকে, এক্স অফিসিও চেয়ারম্যান যারা থাকেন, অর্থাৎ রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি বা সুপ্রিম কোর্টের জাজ, এদের কিন্তু যে মাইনা বা বেতন কিন্তু এখান থেকে দেওয়া হয়।
পরবর্তী প্রশ্ন, আচ্ছা পরবর্তী প্রশ্ন যার আগে দেখো এখানে কি আছে, সিএজি আছে। সিএজি কত নাম্বার ধারাতে আছে? সিএজি কিন্তু 148 নাম্বার ধারাতে সিএজির কথা উল্লেখ করা আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো আজকে 13তম প্রশ্ন, যে ক্লিমেন্ট চার্ট বা হুইলার দ্বীপ এর বর্তমানে কি নাম রাখা হয়েছে? তো দেখো যে হুইলার দ্বীপ আছে বর্তমানে এটার নাম কি রাখা হয়েছে? বর্তমানে কিন্তু এটার নাম রাখা হয়েছে আব্দুল কালাম দ্বীপ, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো আজকে 14তম প্রশ্ন, মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কোনটা? তো দেখো যে মেঘালয় মালভূমি আছে সেই মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু হচ্ছে শিলং শৃঙ্গ। দেখো যারা আমার সাথে প্রত্যেক দিন ক্লাসগুলো কন্টিনিউ করো তারা কিন্তু জানো আমি এখানে সব রকমের টপিকগুলোকে কভার করার চেষ্টা করি। এখানে আমি হিস্ট্রি, এখানে আমি জিওগ্রাফি, এখানে আমি পলিটি, কনস্টিটিউশন, স্ট্যাটিক জিকে, সায়েন্স, ওয়েস্ট বেঙ্গল রিলেটেড জিকে, জিওগ্রাফি সব রকম কিন্তু রাখার চেষ্টা করি। ইকোনমিক্সও কিন্তু এখানে থাকে। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে শিলং শৃঙ্গ। এবার এখানে দেখো কি আছে, নকরেক, ঠিক আছে। নকরেক কোন পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ? তো নকরেক কিন্তু হচ্ছে যে গারো পাহাড়, সেই গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ। আর এখানে চেরাপুঞ্জি মৌসিনরাম আছে, এটা কিন্তু পৃথিবীর সবথেকে বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, যেটা কিন্তু যে মৌসিনরামে অবস্থিত, যেখানে কিন্তু বছরে প্রায় আমরা বলতে পারি যে 1500 সেন্টিমিটার প্লাস, ঠিক আছে। এটা কিন্তু অ্যাকিউরেট ডেটা নয়, এটা একটা অ্যাভারেজ ডেটা আমি বললাম, তার বেশি কিন্তু বৃষ্টি সংঘটিত হয়ে থাকে, যেটা কিন্তু পুরো ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে বেশি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 15 নম্বর প্রশ্ন, যে ভারতের কোন রাজ্যটি ক্ষেত্রফলের দিক থেকে বৃহত্তম এবং জনসংখ্যার দিক থেকে পঞ্চম? তো এই টাইপের যে কোশ্চেনগুলো আছে, এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আগের দিনও তোমাদেরকে বলেছিলাম যে ক্ষেত্রফলের দিক থেকে বৃহত্তম আর জনসংখ্যার দিক থেকে কিন্তু কি, জনসংখ্যার দিক থেকে কিন্তু হচ্ছে পঞ্চম। আগের দিনকে দেখো জনসংখ্যার দিক থেকে কিন্তু এটা চতুর্থ করেছিলাম, অর্থাৎ এটার যে দেখো জনসংখ্যার যে বিষয়টা আছে এটা কিন্তু নিয়ত চেঞ্জ হয়। তো সেক্ষেত্রে চতুর্থ বা পঞ্চম এটা যারা যখন ভিডিওটা দেখবে তখন কিন্তু এটার যে অ্যাকিউরেট ডেটা হবে সেটা একটু গুগল করে দেখে নেবে। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে রাজস্থান। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 16 নম্বর প্রশ্ন, যে মালপ্রভা এবং ঘাটপ্রভা এই দুটি নদীর প্রধান উপনদী কোনটা? গোদাবরী, কৃষ্ণা, কাবেরী নাকি মহানদী? তো সঠিক অ্যান্সার কী হবে? মালপ্রভা এবং ঘাটপ্রভা এই যে দুটি নদী আছে এদের প্রধান যে উৎস, প্রধান উপনদী সেটা কিন্তু হচ্ছে কৃষ্ণা নদী। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 17 নম্বর প্রশ্ন, যে পশ্চিমবঙ্গের কোন অভয়ারণ্যটি জলহস্তী বা একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত? বল্লভপুর, জলদাপাড়া জাতীয় উদ্যান, চাপড়ামারি নাকি বিভূতিভূষণ অভয়ারণ্য? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে জলদাপাড়া জাতীয় উদ্যান, যেটা কোথায় অবস্থিত? অনেকের কিন্তু একটা মিসকনসেপশন থাকে যে জলদাপাড়া জলপাইগুড়িতে অবস্থিত, কিন্তু নয়, জলদাপাড়া কিন্তু হচ্ছে আলিপুরদুয়ারে অবস্থিত। আর এই যে জলদাপাড়া জাতীয় উদ্যান, এখানে কিন্তু যে একশৃঙ্গ গন্ডার, সেই একশৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায়। আর একটা ফেমাস জাতীয় উদ্যান কোনটা? সেটা কিন্তু হচ্ছে গরুমারা জাতীয় উদ্যান। বক্সা যে জাতীয় উদ্যান সেটা কিন্তু একটা টাইগার রিজার্ভ, যেটাও কিন্তু আলিপুরদুয়ারেই অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 18তম প্রশ্ন, যে ভারতের স্মার্ট সিটি মিশন কত সালে চালু করা হয়েছিল? তো এই যে স্মার্ট সিটি মিশন এটা কিন্তু 100টা মানে বড় বড় শহরকে স্মার্ট সিটি মিশনের পরিকল্পনায় আনা হয়েছিল। তো এই যে মিশনটা এটা কিন্তু 2015 সালে স্টার্ট করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 19 নম্বর প্রশ্ন, যে ভারতের অর্থনীতিতে স্টাগফ্লেশন বলতে কি বোঝায়? তো এটা তো রিপিটেড কোশ্চেন, এটা তোমাদের জন্য HW থাকবে, এটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 20 নম্বর প্রশ্ন, যে ভারতের প্রথম ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক, যেটাকে আমরা রিজিওনাল রুরাল ব্যাংক বলি, সেটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 2 অক্টোবর 1975 সালে, ঠিক আছে। 2 অক্টোবর 1975 সালে কিন্তু এই রিজিওনাল যে রুরাল ব্যাংক এর কিন্তু প্রতিষ্ঠা করা হয়েছিল। আচ্ছা, এই যে RRB যেটাকে আমরা রিজিওনাল রুরাল ব্যাংক বলি, এই রিজিওনাল রুরাল ব্যাংকের ফাদার কাকে বলা হয় সেটা কিন্তু তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 21তম প্রশ্ন, যে রক্ত জমাট বাঁধতে বা ব্লাড ক্লটিংয়ে সাহায্য করে কোন ভিটামিন? তো আমরা প্রত্যেকেই জানি রক্ত জমাট বাঁধতে কিন্তু অনুচক্রিকা, ঠিক আছে, অনুচক্রিকা সাহায্য করে। আর অনুচক্রিকার সাথে কোন ভিটামিন সাহায্য করে? তো যে ভিটামিন K আছে সেই ভিটামিন কিন্তু সাহায্য করে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 22তম প্রশ্ন, যে বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট তৈরিতে টাংস্টেন ব্যবহার করা হয় কেন? তার কারণ হচ্ছে টাংস্টেন্টের যে গলনাঙ্ক থাকে সেটা কিন্তু কি হয়, সেটা কিন্তু অনেক বেশি উচ্চ হয়ে থাকে, সহজে কিন্তু গলে না। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 23তম প্রশ্ন, যে সূর্য এবং নক্ষত্রমণ্ডলের প্রধান শক্তির উৎস কী? তো সূর্য এবং যে কোনো নক্ষত্রের প্রধান যে শক্তির উৎস সেটা কোনটা? সেটা কিন্তু হচ্ছে নিউক্লিয় সংযোজন, যেটাকে কি বলে? যেটাকে কিন্তু নিউক্লিয়ার ফিউশন বলে। আর ফিশন মানে কি? ফিশন মানে
মানে কিন্তু হচ্ছে ভেঙে যাওয়া। এটা কিসের সাথে সম্পর্কযুক্ত? এটা কিন্তু যে পারমাণবিক বিদ্যুৎ বা যে অ্যাটমিক বোম আছে সেই অ্যাটমিক বোমের সাথে কিন্তু সম্পর্কযুক্ত। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 24তম প্রশ্ন, যে আধুনিক পর্যায় সারণীতে হ্যালোজেন মৌল যেমন ফ্লুরিন, ক্লোরিন এগুলো কত নম্বর শ্রেণীতে অবস্থান করে? তো ফ্লুরিন, ক্লোরিন এগুলো কিন্তু যে 17 নম্বর শ্রেণী, সেই 17 নম্বর শ্রেণীতে কিন্তু অবস্থান করে। 18 নম্বর শ্রেণীটাকে কি বলে? এটাকে কিন্তু নোবেল গ্যাসের গ্রুপ বলা হয় 18 নম্বর শ্রেণীকে। 16 নম্বর শ্রেণীতে কিন্তু যে অক্সিজেনের গ্রুপ বা এটাকে কিন্তু চ্যালকোজেন গ্রুপও বলা হয়ে থাকে। 15 নম্বর যে গ্রুপটা আছে এটাকে কিন্তু নাইট্রোজেন গ্রুপ বা নাইট্রোজেন গ্রুপের শ্রেণী বা গ্রুপ কিন্তু বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 25তম প্রশ্ন, যে মানুষের কানের কোন অংশের নিচের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে? তো কানের কোন অংশটা শরীরের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে? তো এটা কিন্তু অর্ধবৃত্তাকার নালী বা যেটাকে সেমি সার্কুলার ক্যানেল বলা হয়ে থাকে। আর কানের মধ্যে কিন্তু দেহের সবথেকে ছোট হাড়টা থাকে, যেটাকে কিন্তু বলা হয়ে থাকে স্টেপিস। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো আজকে 26তম প্রশ্ন। 26তম প্রশ্ন বলেছে যে ভারতের লৌহ মানব বা আয়রন ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়ে থাকে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল। এনার উদ্দেশ্যে কিন্তু যে স্ট্যাচু অফ ইউনিটি সেটা বানানো হয়েছে, যেটা কিন্তু বর্তমানে পৃথিবীর সবথেকে উঁচু কোনো একটা স্ট্যাচু। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 27তম প্রশ্ন, যে নীতি আয়োগের সিইও কে ছিলেন? প্রথম সিইও কে ছিলেন? অমিতাভ কান্ত, সিদ্ধশ্রী খুল্লার, অরবিন্দ পারগারিয়া নাকি রাজীব কুমার? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সিদ্ধশ্রী খুল্লার। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে লোকসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি বা পিএসির চেয়ারম্যানকে কে মনোনীত করে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে লোকসভার স্পিকার। আর যে পিএসি থাকে, এই পিএসির যিনি প্রধান তিনি কে হয়ে থাকেন? যে বিপক্ষের যিনি নেতা থাকেন, ঠিক আছে, বিপক্ষের যিনি নেতা থাকেন তাকেই কিন্তু কী করা হয়? তাকেই কিন্তু এই পিএসি বা পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, ভারতের কোন হ্রদের জল সর্বাধিক লবণাক্ত? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সম্বর হ্রদ, যেটা কোথায় অবস্থিত? যেটা কিন্তু রাজস্থানে অবস্থিত। এটার যে জল সেটা কিন্তু সবথেকে বেশি লবণাক্ত। ডাল লেক আর উলার লেক দুটোই কিন্তু মিষ্টি জলের হ্রদ, দুটোই কিন্তু জম্মু এবং কাশ্মীরে অবস্থিত। পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকে লাস্ট প্রশ্ন, যে মার্স গ্যাস নামে কোনটা বিখ্যাত? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে মিথেনকেই কিন্তু মার্স গ্যাস বলা হয়ে থাকে। তো আজকে এই অবধি ছিল। কার কত স্কোর হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।